হ্যালো এভরিওয়ান, এই পর্যায়ে আমরা রিসার্চের প্রকারভেদ এবং রিসার্চ আর্টিকেলে কি কি বেসিক্যালি মেইন সেকশনস থাকে, কয় ধরনের রিসার্চ আর্টিকেল হয় ইত্যাদি দেখব। তো আমরা ইতোমধ্যে যে দেখেছি যে রিসার্চ বেসিক্যালি কি একটা প্রাথমিক ধারণা আশা করি আপনারা পেয়েছেন। তো এখানে আমরা রিসার্চের যদি টাইপ চিন্তা করি, আমরা এতক্ষণ হয়তো গেস করেছি রিসার্চে, আমরা এতক্ষণ দেখছি রিসার্চের দুটি মেইন পার্ট। একটা হচ্ছে যে এখানে বলছে রিসার্চ ইজ এনি এফোর্ট or endeavor or investigation using scientific method to uncover facts or data। তো কেন করব? টু ডেভেলপ থিওরি, একটা পার্ট হতে পারে থিওরি ডেভেলপ করা, ওই যেমন নিউটন যে কাজটা করেছে সে থিওরি ডেভেলপ করেছে। আরেকটা হতে পারে প্রবলেমস সলভ করা বাই অ্যাপ্লাইং দ্য এক্সিস্টিং থিওরি অ্যাপ্লাই করে কোনো প্রবলেম সলভ করা, এটাও হতে পারে। দ্যাট মিনস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চে বেসিক্যালি এই দুটি পার্ট। একটা হচ্ছে থিওরি ডেভেলপ করা, যেমন নিউটনের হচ্ছে যে থার্ড লর উপর ভিত্তি করে কিন্তু যেমন রকেট আবিষ্কার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে থিওরি ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, তার থিওরিটা ডেভেলপ করা। আরেকটা হচ্ছে সলভিং দ্য প্রবলেম, যেমন ওই যে রকেট আবিষ্কার করলো তার এক্সিস্টিং থিওরিটা ইউজ করে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি রিসার্চের তাহলে দুটি মেইন পার্ট। এবার আসুন তাহলে বিজনেস পার্সপেক্টিভে দেখি। যেমন এখানে আমি একটা থিওরি দিয়েছি, যে থিওরিটা বেসিক্যালি এইজেন নামের এক রিসার্চার যিনি 1991-এ দিয়েছে, এটাকে বলে থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ার। মানে একটা মানুষ কোনো কাজ কেন করে সেটা উনি অনুসন্ধান করেছেন। এখানে তিনটা ফ্যাক্টর আছে, যে তিনটা ফ্যাক্টর মানুষের কোনো কিছু করার প্রতি যে আগ্রহ, ইন্টেনশনকে প্রভাবিত করে, এবং ইন্টেনশন থেকে মানুষ কোনো কাজ করে। যেমন এই যে বললাম, মানুষ অনলাইন শপিং কেন করে, ওইটা হচ্ছে বিহেভিয়ার। কেন করে, করার আগে তার একটা ইন্টেনশন সৃষ্টি হয়। আপনারা কোনো কিছু করার আগে কিন্তু আপনার একটা ইন্টেনশন, আগ্রহ জাগে। যেমন আপনি একটা স্মার্টফোন কিনবেন, কেনার আগে কিন্তু আপনার একটা ইন্টেনশন থাকে যে আপনার শাওমির প্রতি ইন্টেনশন নাকি স্যামসাং এর প্রতি আগ্রহ বেশি, যেটার প্রতি আপনার আগ্রহ বেশি সেটাই কিন্তু আপনি কিনবেন। তো মানুষ অনলাইন শপিং এর প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। আগ্রহটাকে প্রভাবিত করে তিনটি ফ্যাক্টর। একটা হচ্ছে অ্যাটিটিউড, মানে তার দৃষ্টিভঙ্গি কেমন কাজটার প্রতি। তো কারো যদি অ্যাটিটিউড যদি ফেভারেবল পজিটিভ থাকে তাহলে সে ওই কাজটা বেশি করবে, কারো যদি নেগেটিভ থাকে তাহলে সে কাজটা কম করবে। আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে সাবজেক্টিভ নর্মস, মানে হচ্ছে বেসিক্যালি সে তার একটা পারসিভড বিলিফ, যে পারসিভড একটা সোশ্যাল প্রেশার, এখানে সোশ্যাল প্রেশারও ধরতে পারি, যে মানুষ কোনো কাজ করার পূর্বে চিন্তা করে যে আমার আশেপাশের মানুষ কি বলবে কাজটা করলে, ঠিক আছে, আমার পুরি ফ্যামিলি কি বলবে, আমার বন্ধু বান্ধবরা কি বলবে। এটা হচ্ছে তার সোসাইটি বা সোশ্যাল যে প্রেশার, এটার একটা পারসেপশন তার ভিতরে যেটা কাজ করে, সেটাও কিন্তু তাকে প্রভাবিত করে কোনো কাজ করার প্রতি। দেন পারসিভড বিহেভিয়ারাল কন্ট্রোল, এটা হচ্ছে তার কাজটা করার প্রতি তার নিজের কন্ট্রোল কতটুকু, ঠিক আছে। বা যেমন আপনি শপিং করবেন কি করবেন না, এটা কিন্তু আপনার নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে আপনি আসলে পারবেন কিনা। যেমন একটা ওল্ড পিপল যারা আছে তাদের কিন্তু বিহেভিয়ারাল কন্ট্রোল কম। উনি বললো যে আমি তো অনলাইনে এত ডিটেলস এত কিছু বুঝি না, যে কিভাবে অর্ডার প্লেস করতে হয়, এগুলো করতে হয়। তো এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আলটিমেটলি এটার উপরও তার ইয়েটা ডিপেন্ড করছে। তো এখানে আরেকটা অল্টারনেটিভ লাইন ড্র করেছে বিহেভিয়ার। দ্যাট মিনস বিহেভিয়ারকে, পার্সিভ বিহেভিয়ার কন্ট্রোলটা ইন্টেনশনকেও প্রভাবিত করে, বিহেভিয়ারকেও করে। তাহলে এটা হচ্ছে একটা থিওরি বা তথ্য। তাহলে এটা হচ্ছে রিসার্চের একটা প্রকারভেদ। এখন এই তথ্যকে কাজে লাগিয়ে আমরা বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সলভ করি। যেমন ওই যে বললাম, মানুষ অনলাইনের পারচেজ ইন্টেনশন, অনলাইন থেকে কেন কিনে, এটা যদি আপনি সলভ করতে চান যে কোন ফ্যাক্টরটা মানুষকে বেশি প্রভাবিত করছে, আপনি যে কনজিউমারদের নিয়ে কাজ করবেন তাদেরকে, এটা আপনি এই তথ্যকে কাজে লাগিয়ে করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা তথ্য, যে তথ্যটা আপনার উনি দিয়েছে, এটা ছিল একটা রিসার্চ, যেটা ছিল শুরুতে ডেভেলপিং থিওরি। আরেকটা হচ্ছে এটা যদি ইউজ করে আমরা কোনো রিসার্চ করি টু সলভ এ প্রবলেম, দেন ওটা হবে একটা প্র্যাকটিক্যাল রিসার্চ। তাহলে রিসার্চের মোটামুটি দুই ধরনের প্রকারভেদ। একটা হচ্ছে বেসিক, মানে এখানে মোটামুটি থিওরি ডেভেলপমেন্ট, থিওরি টেস্টিং, এই দুগুলো নিয়ে কাজ করা হয়। দেন অ্যাপ্লাইড রিসার্চে সব প্রবলেম সলভ করা হয়। এটা কেন করে? টু ভেরিফাই অ্যাকসেপ্টেবিলিটি অফ এ গিভেন কনসেপ্ট অফ থিওরি, অর টু নো মোর অ্যাবাউট এ কনসেপ্ট অফ থিওরি। এখন আপনি বলতে পারেন আপনি যে এখানে তো থিওরি ডেভেলপমেন্ট, তো এখানে আবার বলছে থিওরিটা আবার আরও বেশি জানার জন্য। দেখুন অনেক সময় থিওরি কিন্তু মডিফাই হয়। যেমন এই যে থিওরিটা, এটা প্রথমে ছিল থিওরি অফ রিজনড অ্যাকশন, অর্থাৎ জাস্ট তখন ফ্যাক্টর ছিল এই দুইটা, অ্যাটিটিউড, একটা হচ্ছে সাবজেক্টিভ নর্মস। পরবর্তীতে উনি এই থিওরি নিয়ে আরও কাজ করেছে, কাজ করে উনি এই ফ্যাক্টরটা বের করলো। তাহলে এই যে থিওরিটাকে মডিফাই করলো, এটাকে থিওরি প্লান্ট বিহেভিয়ারে কনভার্ট করলো, ওইটাও কিন্তু আপনার বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ। তাহলে এখানের ফাইন্ডিংস কি? জেনারেলি ফাইন্ডিংস ক্যান নট বি ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি,
ইট ডাজ নট অ্যাটেম্প টু সলভ এ স্পেসিফিক প্রবলেম অ্যাট হ্যান্ড। দ্যাট মিনস ওইটা কিন্তু কোনো প্রবলেম সলভ করছে না, ওইটাকে উনি থিওরিটা দাঁড় করিয়েছেন, ওইটাকে আপনি এবার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে অ্যাপ্লাইড রিসার্চ হবে কি ফাইন্ডিংস রেজাল্ট ইন এ সলিউশন টু এ গিভেন প্রবলেম অর ইস্যু। যেমন এক্সাম্পল নিউটনস থার্ড ল, উনি একটা তথ্য দিয়েছে থার্ড ল যে প্রত্যেকটা অ্যাকশনের একটি ইকুয়াল এবং অপোজিট রিয়াকশন থাকবে, আর ইউজিং দিস ল টু মেক রকেট, আপনি রকেট বানান, এটা অ্যাপ্লাইড রিসার্চ। আর আমরা যদি কনজিউমার বিহেভিয়ার থিওরি, যে থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ার, উনি থিওরিটা ডেভেলপ করেছে বেসিক রিসার্চ, এটাকে অ্যাপ্লাই করলাম থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ার টু এক্সপ্লেইন হোয়াই পিপল বাই স্মার্টফোন। আপনি কেন স্মার্টফোন কিনেন, তিনটা ফ্যাক্টর, যে একটা ছিল কি অ্যাটিটিউড, একটা ছিল সাবজেক্টিভ নর্মস, একটা ছিল পারসিভড বিহেভিয়ারাল কন্ট্রোল। তাহলে এই তিনটা বিষয় দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেন আমরা দেখব যে এই যে রিসার্চটা দেখলাম, রিসার্চের হচ্ছে এগুলোকে আর্টিকেল আকারে পাবলিশ করা হয় বিভিন্ন জার্নালে বা বিভিন্ন কনফারেন্সে। তো ওটাতে কি কি পার্ট থাকে, প্রথমে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট দেখি। প্রথমে কিন্তু শুরুতে একটা টাইটেল থাকে স্বাভাবিক, তারপর হচ্ছে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট, যেটাতে খুব সংক্ষেপে ওই রিসার্চের বিভিন্ন ইম্পর্টেন্ট পার্ট চলে আসে। আমরা এগুলো নিয়ে কিন্তু ডিটেল এই কোর্সে আলোচনা করব, অ্যাবস্ট্রাক্ট কীভাবে লেখে। দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্টের পর হচ্ছে ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড সেকশন, এখানে আপনার রিসার্চটা ইন্ট্রোডিউস করতে হয়, সেটা অবজেক্টিভ বলতে হয়, কোনো গ্যাপ থাকলে সেটা উল্লেখ করতে হয়, অ্যান্ড এভরিথিং। দেন হচ্ছে লিটারেচার রিভিউ বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ওই যে বললাম এক্সিস্টিং রিসার্চগুলোকে আপনাকে সিনথেসিস করতে হবে, সেগুলো অ্যানালাইসিস করতে হবে, সেগুলোর ফাইন্ডিংসগুলো বলতে হবে। দেন বলতে হবে তারা কাজ করছে ঠিক, কিন্তু একটা জায়গায় গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপটা নিয়ে আমরা কাজ করছি। দেন হচ্ছে মেথোডোলজি, মেথোডোলজি মানে হচ্ছে ওয়ে অফ ডুইং এনিথিং, বা আপনি কীভাবে কাজটা রিসার্চটা করলেন, পুরো রিসার্চের একটা ব্লু প্রিন্ট। দেন আপনার হচ্ছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ডিংস, এই যে ডেটা কালেকশন করতে হবে, ওগুলোকে অ্যানালাইসিস করে সেটা ফাইন্ডিংসটা লিখতে হবে। দেন হচ্ছে ডিসকাস করতে হবে, ডিসকাস মানে ওই যে এক্সিস্টিং থিওরি ছিল বা প্রিভিয়াস লিটারেচার, ওদের সাথে আপনার যে রেজাল্ট, ওটার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, এখানে কম্পারেটিভ ডিসকাশন এখানে করতে হবে। দেন একটা কনক্লুশন আপনি ড্র করবেন। দেন হচ্ছে লিমিটেশনস, আপনার রিসার্চে যদি কোনো লিমিটেশন থাকে, দেন ফার্দার যদি রিসার্চের অপরচুনিটি আপনার রিসার্চ থেকে থাকে সেটা। দেন হচ্ছে রেফারেন্স থাকে অ্যাপেন্ডিক্সে সেকশনে, আমরা ওই যে এক্সট্রা কোনো টেবিলস চার্টস থাকলে ওগুলো দিয়ে দিই। এটা জাস্ট একটা মোটামুটি একটা ওভারঅল, বাট এখানে আরও কম বেশি হতে পারে। যখন আপনারা কোনো অনার্স মাস্টার্সে থিসিস করেন, তখন কিন্তু এগুলোর আন্ডারে আরও অনেক সাবসেকশন থাকে, ইন্ট্রোডাকশনের আন্ডারে আরও অনেক পয়েন্টস থাকে, লিটারেচার রিভিউর আন্ডারে থাকে, মেথডের আন্ডারে থাকে। তো ওইটা কিন্তু ডিটেলস আমরা দেখবো ইনশাল্লাহ। দেন আমরা এবার দেখি যে টাইপস অফ রিসার্চ আর্টিকেল। যেমন আমরা রিসার্চ আর্টিকেলের সাথে আসলে নর্মাল আর্টিকেলের পার্থক্য কি, আপনার একটা ব্লগ আর্টিকেল, একটা পত্রিকার আর্টিকেল, আর একটা রিসার্চ আর্টিকেল। রিসার্চ আর্টিকেলকে বলা হয় স্কলারলি আর্টিকেলস। স্কলারলি বলা হয় কেন, যে আর রিভিউড বাই এক্সপার্টস, এগুলো হচ্ছে ওই সাবজেক্ট এক্সপার্ট দ্বারা রিভিউ হয় ইন এ প্রসেস নন এস পেয়ার রিভিউ। যেমন আপনি যখন কোনো পত্রিকায় কোনো আর্টিকেল দিলেন, তখন আর্টিকেলটা কিন্তু জাস্ট ওই যে গ্রামাটিক্যাল চেক করা হয়, ইংলিশ দেখা হয় যদি ইংলিশ পেপার হয়, আর বাংলা হলে বাংলাটা ওইভাবে দেখা হয়। কিন্তু এটা ওই যে সাবজেক্ট এক্সপার্ট দিয়ে ওটাকে রিভিউ করা হয় না, যে ওটাতে কোনো ফলস আছে কিনা, আপনার মেথডে কোনো ফলস আছে কিনা, আপনার ডাটা কালেকশনে কোনো ফলস আছে কিনা, অ্যানালাইসিসে কোনো ফলস আছে কিনা। কিন্তু যখন একটা আর্টিকেল আপনি জার্নালে দিবেন, ওটা কিন্তু চেক করা হবে এবং এটাকে রিভিউ করা হবে, রিভিউ করে কমেন্টস করা হবে, কমেন্টসগুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে, সেগুলোকে রিভাইজ করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তারপর হচ্ছে কি দেয়ার রিটার্নস ফর আদার স্কলার্স অর এক্সপার্টস। আচ্ছা, তাহলে টাইপস কি ধরনের রিসার্চ আর্টিকেল থাকতে পারে? ফার্স্টে যেটা সবচেয়ে বেশি পপুলার, যেটাই বেসিক্যালি আমরা এই পুরো কোর্সে আমরা এটাকে বেশি ফোকাস করব, যেহেতু এটাই হচ্ছে ম্যাক্সিমাম। আপনার সব শিখতে গিয়ে দেখা যাবে আপনার কোনোটাই শেখা হবে না। দ্যাট মিনস আপনার উচিত হবে একটা স্পেসিফিক জায়গাটা ভালো করে শেখা। যেমন এই আর্টিকেলগুলো হচ্ছে, এগুলোকে বলে অরিজিনাল রিসার্চ আর্টিকেল বেসড অন অ্যান এক্সপেরিমেন্ট অর স্টাডি। এগুলো হচ্ছে একটা স্টাডির উপর বেস করা হয়। দিস টাইপ অফ আর্টিকেল উইল হ্যাভ এ মেথোডোলজি সেকশন অ্যান্ড দ্যাট টেলস হাউ দ্য এক্সপেরিমেন্ট অর সার্ভে ওয়াজ সেট আপ, কন্ডাক্টেড, রেজাল্ট, ডিসকাশন, এগুলো থাকবে। এগুলো আমরা একটা এক্সাম্পল দেখবো, প্রত্যেকটা টাইপসের একটা এক্সাম্পল দেখবো, যেগুলো কমন আর কি। সেগুলো একটা হতে পারে যে রিভিউ আর্টিকেল, এখানে শুধু লিটারেচার রিভিউ থাকবে। আপনি একটা টপিক নিলেন, ওই টপিকের প্রিভিয়াসে যত রিসার্চ হয়েছে, আপনি তো সব রিসার্চ পারবেন না, শত শত রিসার্চ থাকতে পারে। আপনি একটা ন্যারো করে আপনি একটা নির্দিষ্ট লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 20 ইয়ার্সের বা এই ধরনের আপনি রিসার্চগুলো নিলেন, নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করে সেটার উপর একটা রিসার্চ হতে পারে, এটাকে বলা হয় রিভিউ আর্টিকেল। একটা হতে পারে থিওরিটিক্যাল আর্টিকেল, এখানে জাস্ট আপনি একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করাবেন, এখানে বলছে থিওরিটিক্যাল ফাউন্ডেশন দিবেন। অথবা দিস টাইপ অফ আর্টিকেল এনি অথর উইল ড্র আপন এক্সিস্টিং রিসার্চ টু ফর্ম এ নিউ থিওরি, অথবা এক্সিস্টিং রিসার্চের উপর ভিত্তি করে নতুন থিওরি হতে পারে।
অর এক্সপ্লোর দ্য থিওরিজ ইন নিউ ওয়ে, যে বললাম থিওরি অফ প্লান্ট বিহেভিয়ার, উনি যে প্রথম আর্টিকেলটা লিখেছিল এটা ছিল কিন্তু থিওরিটিক্যাল আর্টিকেল, ওইখানে উনি একটা থিওরি ডেভেলপমেন্ট করে দেখিয়েছে। অথবা এরকম হতে পারে যে আপনি পুরোপুরি নতুন থিওরি না, জাস্ট আগের থিওরিকে একটু মডিফাইও করেও কোনো থিওরি দিলেন, এটা হবে থিওরিক্যাল। এখানে কিন্তু কোনো অ্যানালাইসিস থাকবে না, ডেটা কেন অ্যানালাইসিস ডেটা কালেকশন এগুলো থাকবে এটাতে মেইনলি। দেন হচ্ছে বুক রিভিউ হতে পারে, আপনি একটা বুক পড়ে সেটা একটা রিভিউ হিসেবে আর্টিকেল দাঁড় করালেন, সেটাও হতে পারে। দেন আমরা দেখি এডিটোরিয়াল হতে পারে, বলতেছে রিটেন বাই দ্য এডিটর্স অফ স্কলারলি জার্নালস, এডিটর এগুলো লেখে বা এই ধরনের। দিস আর্টিকেলস সামারাইজ অফ কন্টেন্টস ইনক্লুড স্পেসিফিক ইস্যু অফ এ জার্নাল, এডিটোরিয়ালস ক্যান লিড টু ডিসকভারি অফ নিউ সোর্সেস অফ ইনভেস্টিগেশন, একটা স্পেসিফিক ইস্যু নিয়ে হচ্ছে এগুলো করা হয়, একটা খুব শর্ট কিন্তু এডিটোরিয়াল করা হয় 3-4 পেজের মধ্যে একটা এডিটোরিয়াল হয়। তো আরও ছোট হতে পারে। দেন হচ্ছে শর্ট রিপোর্টস অর লেটার, এটাকে অনেক সময় লেটার টু দ্য এডিটর বলে। অনেক সময় কোনো অরিজিনাল রিসার্চের কি বলা যেতে পারে যে ডেটা ফ্রম অরিজিনাল রিসার্চ দ্যাট এডিটর্স বিলিভ উইল বি ইন্টারেস্টিং টু মেনি রিসার্চার অ্যান্ড দ্যাট উইল লাইকলি স্টিমুলেট ফার্দার রিসার্চ ইন দ্য ফিল্ড। অর্থাৎ দেখা যায় একটা ব্রিফ রিপোর্ট আকারে অনেকে কোনো অনেক ডেটার একটি ব্রিফ রিপোর্ট আকারে সেটাকে শর্ট রিপোর্ট আকারে পাবলিশ করে। আমরা এটা দেখবো লেটার টু দ্য এডিটর, এরকম একটা আর্টিকেল স্যাম্পল আমরা দেখবো, দেখলে এটা ক্লিয়ার হবে আশা করি। দেন কেস স্টাডিজ হচ্ছে স্পেসিফিক কি বলা যেতে পারে ইনস্ট্যান্স অফ ইন্টারেস্টিং ফেনোমেনা, কোনো ঘটনার স্পেসিফিক, এটা একটা আপনি ধরেন একটা কোম্পানির কেস স্টাডি করলেন, একটা কোনো স্পেসিফিক ঘটনা নিয়ে আপনি একটা কেস স্টাডি লিখলেন, ওইটা হতে পারে। আরেকটা দেখতে পারি এখানে আমি পপুলার মেথডসগুলো পপুলার সেকশনস ইয়াগুলো দিয়েছি, টাইপসগুলো, এটা ভেরি করতে পারে, আরও বিভিন্ন ধরনের আসতে পারে আর কি। তারপর আমরা দেখবো মেথোডোলজিস ওর মেথডস, এরকম হতে পারে যে কেউ একজন নতুন একটা মেথড আবিষ্কার করেছে বা নিউ এক্সপেরিমেন্টাল মেথড, টেস্ট ওর প্রসিডিওর। অনেক সময় যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা থাকে তারা হচ্ছে বিভিন্ন ধরনের মেথড নিয়ে কাজ করে। যেমন ধরুন একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ আবিষ্কার করলো যেটা দিয়ে হচ্ছে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সেটা কমানো যাবে, তাহলে উনি কিন্তু এখানে একটা মেথড বলবে যে অ্যাপটা কীভাবে কাজ করবে, বা উনি একটা প্রসেস দেখিয়ে দিবে, একটা অ্যালগোরিদম দেখাবে। এরকম হতে পারে একটা নতুন মেথড নিয়ে কাজ করা, নতুন মেথড নিয়ে একটা রিসার্চ পেপার বের করা। তাহলে আমরা চলুন কিছু এক্সাম্পলস দেখি রিলেটেড টু দিস সর্ট অফ টাইপস। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পেপার যেটাকে আমরা বলছি যে রিভিউ পেপার। তো এই পেপারে উনি বলেছে কি এক্সপোর্টিং চ্যালেঞ্জেস অফ এসএমএস এ রিভিউ অ্যান্ড ফিউচার এজেন্ডা। তাহলে উনি কিন্তু এখানে একটা লিটারেচার রিভিউ করেছে যে প্রিভিয়াস যত রিসার্চ উনি পেয়েছে একটি স্পেসিফিক টাইম লিমিট বা টপিক দিয়ে উনি এটাকে ঠিক করেছেন, সেটার উপর উনি একটা লিটারেচার রিভিউ করেছেন। তাহলে উনি এখানে দেখুন এখানে কিন্তু হিউজ রেফারেন্স থাকবে, যেহেতু এটা বেসড অন লিটারেচার রিভিউ, এখানে কোনো ডাটা অ্যানালাইসিস থাকবে না, যেমন এই যে জার্নাল, কোন কোন জার্নাল সোর্স উনি ইউজ করেছেন, দেন অথর্স, এভাবে করে উনি সামারাইজ করেছেন প্রিভিয়াস লিটারেচারগুলোকে, সেগুলোর উপর ভিত্তি করে উনি এটাকে অর্গানাইজ করেছেন রিসার্চটাকে। তো আপনারা দেখুন এখানে কোনো কিন্তু ডেটা অ্যানালিসিস থাকবে না, ডেটা কালেকশন থাকবে না, শুধুমাত্র বেসড অন দ্য বিভিন্ন ধরনের কি বলা যেতে পারে যে পাস্ট স্টাডিজগুলোকে নিয়ে উনি কাজটা করেছেন। এখানে বলছি রিভিউ পেপার বা লিটারেচার রিভিউ, সিস্টেমেটিক রিভিউ, অনেক কিছুই বলে থাকে এই যে কনক্লুশন। দেন এই যে রেফারেন্সগুলো দেখুন, অনেকগুলো রেফারেন্স কিন্তু এখানে আছে। তো এটা একটা রিভিউ পেপারের ফরম্যাট। দেন লেটার টু দ্য এডিটর, ওই যে বললাম আপনার সংক্ষেপে যদি আপনার একটা ইস্যু নিয়ে, যেমন ডিপ্রেশন অ্যান্ড সুইসাইডাল বিহেভিয়ার অ্যামং বাংলাদেশি মাদার্সের মধ্যে ডিপ্রেশন এবং সুইসাইডাল বিহেভিয়ার নিয়ে এটা করা হয়েছে। মাদার অফ চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এই ধরনের ডিসঅর্ডার চিলড্রেন যে মাদারদের আছে তাদের নিয়ে এটা করেছে কম্পারেটিভ স্টাডি। এটা কিন্তু খুব সংক্ষেপ, এটা হচ্ছে লেটার টু দ্য এডিটর, মানে এটা একটা বড় স্টাডির একটা ছোট রূপ হতে পারে। দেন এখানে ইন্ট্রোডাকশন আছে একটা সংক্ষেপে, মেথড আছে সংক্ষেপে, রেজাল্টস আছে সংক্ষেপে, দেন ডিসকাশন। এটা কিন্তু খুব বেশি বড় না, এই ধরনের আর কি। এখানে একটা অ্যানালাইসিস আছে, সেখানে লিমিটেশনস, কনক্লুশনস। এটা হচ্ছে একটা লেটার টু দ্য এডিটরের একটা আপনার এক্সাম্পলস হতে পারে। দেন আমরা দেখি যে হ্যাঁ কেস স্টাডি দেখি। এই যে অটোবি, আমরা জানি অটোবি একটা বাংলাদেশের টপ ফার্নিচার ম্যানুফ্যাকচারার ছিল, এখন এটা হয়তো অত টপ লেভেলে নেই। ওদের ফাউন্ডিং হিস্ট্রি, দেন কী কী প্রোডাক্ট লাইন ওদের ছিল, কী কী সেটব্যাকস ছিল বা কী কী স্ট্র্যাটেজিস ছিল, এগুলো নিয়ে। তারপর হচ্ছে আমাদের ফার্নিচার মার্কেট নিয়ে এখানে অনেক কিছু ডিসকাস করা হয়েছে। এটা একটা কেস স্টাডির এক্সাম্পল। এখানে কিন্তু আলটিমেটলি কেস স্টাডিতে প্রাইমারি ডেটা খুব একটা থাকে না, থাকলেও দেখা যায় বিভিন্ন ধরনের ইন্টারভিউ বা এই ধরনের থাকতে পারে। এটা বেসিক্যালি একটা স্পেসিফিক কোম্পানিকে নিয়ে এই কেস স্টাডিটা করা হয়েছে। এটা
কেস স্টাডির একটা এক্সাম্পল। দেন আমরা অরিজিনাল পেপার দেখি। এই যে পেপারটা বলেছিলাম যেটাতে আমি কো-অথর হিসেবে আছি, এটা হচ্ছে ব্যাংকিং সার্ভিস ইন বাংলাদেশ, ইম্প্যাক্ট অফ সার্ভিস মার্কেটিং মিক্স অন পারচেজ ইন্টেনশন অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস। আচ্ছা, এখানে দেখুন, এখানে এটা হচ্ছে অরিজিনাল রিসার্চ পেপার। এখানে সব কিছু থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে। এই যে লিটারেচার রিভিউ হয়েছে, লিটারেচার রিভিউ, দেন একটা কনসেপ্টুয়াল ফ্রেমওয়ার্ক, দেন আপনার ডেটা কালেকশন, রিসার্চ মেথোডলজি, ডেটা কালেকশন থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে, দেন ডিসকাশন থাকবে সেগুলো, দেন কনক্লুশন, রিকমেন্ডেশন। তাহলে একটা এইগুলো এই ধরনের পেপারের উপর আমরা বেশি ফোকাস করবো, কেন এই পেপারগুলোই বেশি করা হয় আপনার অনার্স মাস্টার্স বা পিএইচডি এমফিল এগুলোর থিসিসে হচ্ছে এই ধরনের এই পেপারটাকে বেশি ফোকাস করা হয়, যেখানে আপনার ডেটা কালেকশন থাকবে, ডেটা অ্যানালাইসিস থাকবে, সব কিছু থাকবে, ফুল লেন্থ রিপোর্ট। ঠিক আছে, তারপর আমরা দেখি ডেভেলপিং এ কনসেপচুয়াল মডেল। ওই যে বলছিলাম কনসেপচুয়াল পেপার বা থিওরিটিক্যাল পেপার, এখানে হচ্ছে কোনো ডাটা কালেকশন কিন্তু থাকে না। এখানে বেসিক্যালি আপনার কি থাকে, এখানে থাকে আপনার জাস্ট উনি বিভিন্ন এই যে বললাম থিওরি অফ প্লান্ট বিহেভিয়ার, উনি যে পেপারটা লিখেছিল সে পেপারটা ছিল থিওরিটিক্যাল পেপার। ওইখানে জাস্ট একটা থিওরি দিয়েছে, এখানে উনি একটা থিওরি দাঁড় করিয়েছে সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ডিং নিয়ে, যে সোশ্যাল মিডিয়ার কারণে ব্র্যান্ডিং এর উপর কি প্রভাব পড়ে। এখানে কিন্তু উনি এটাকে টেস্ট করে নাই, জাস্ট একটা থিওরি দিয়েছে। এই যে থিওরিটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ফ্যাক্টরগুলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ইমেজকে প্রভাবিত করে, জাস্ট এই থিওরিটা দিয়েছে। কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস স্টাডির উপর ভিত্তি করে দিয়েছে, উনি নিজে ডেভেলপ করে নেই, জাস্ট উনি এটাকে গুছিয়ে একটা কনসেপচুয়াল একটা ফ্রেমওয়ার্ক এটাকে দিয়েছে। কিন্তু ওনার দেখুন বিভিন্ন রেফারেন্স দিয়ে উনি এটা প্রমাণ করার ট্রাই করেছে, যে হাইপোথিসিসগুলো দাঁড় করিয়েছে এগুলোর আগে উনি রেফারেন্স দিয়েছে। এই যে উনি যে বললো যে এন্টারটেনমেন্ট এটা প্রভাবিত করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ইমেজকে, এটার এই যে H1 যে উনি বললো এটা প্রভাবিত করে, এটার একটা উনি লজিক্যাল কিন্তু প্রিভিয়াস রিসার্চ থেকে এটা দাঁড় করিয়েছে, করে উনি এই যে ফ্রেমওয়ার্কটা দিয়েছে, ফ্রেমওয়ার্কটা উনি টেস্ট করে নেয়, এটা ডাটা কালেকশন করে নেয়। জাস্ট দেখুন প্রপোজড মেথোডোলজি, উনি কোয়েশ্চেনিয়ার দিয়েছে যে কোন ফ্যাক্টরকে কোন কোয়েশ্চেন দিয়ে মেজার করতে হবে সেগুলো দিয়েছেন, রিসার্চ কন্ট্রিবিউশন কী হবে, দেন কনক্লুশন। কোনো ডাটা কালেকশন অ্যানালাইসিস এখানে নাই, জাস্ট একটা মডেল দিয়েছে। মডেলটা হয়তো পরবর্তীতে উনি টেস্ট করবে অথবা অন্য কেউ এটা পরবর্তীতে টেস্ট করবে, এরকম। ফাইনালি আমরা দেখবো এডিটোরিয়াল। এই যেমন হালাল ট্যুরিজম, এটার উপর একটা এডিটোরিয়াল। এটার মধ্যে আসলে ওইভাবে কনক্লুশন, রেফারেন্স, ইন্ট্রোডাকশন এগুলো থাকে না। রেফারেন্স থাকবে, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এভাবে মানে সেকশন ওয়াইজ থাকে না। এটা একটা জাস্ট একটা এডিটোরিয়াল। এটার সাথে কিন্তু পত্রিকার এডিটোরিয়াল পার্থক্য আছে। এটা কিন্তু জার্নালে পাবলিশড হয়েছে, এটা কিন্তু পেয়ার রিভিউ হয়েছে, এটা এক্সপার্ট দ্বারা রিভিউ হয়েছে, এটা কুলিনারি দেখার পরে কিন্তু এটা পাবলিশড হয়েছে। বাট একটা নর্মালি আমরা পত্রিকায় যে এডিটোরিয়াল দেখি, সম্পাদকীয় দেখি, ওইটার এটার মধ্যে পার্থক্য আছে। তো আশা করি আপনারা এক্সাম্পলগুলো দেখবেন, আর্টিকেলসগুলো ইনশাল্লাহ আমাদের ড্রাইভে করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, তখন আপনি আরও ডিটেলস এগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।